আচ্ছা, আগে যেটার জন্য এসেছেন সেটা ভালোই ভালোই হয়ে যাক, পরেরটা পরে দেখা যাবে। হুম, এবার গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি একটু কাজ করব। আচ্ছা। মালতী ফ্রেশ হতে চলে গেল, আর আমি ল্যাপটপটা বের করে কাজে হাত দিলাম। তখনই স্যার ফোন দিল। আকাশ, তুমি ঠিক মতো গেছো? জি স্যার। আচ্ছা, সবকিছু ভালোই ভালোই করিও, উল্টাপাল্টা যাতে না হয়, কারণ যাদের প্রজেক্ট তারা আমরা বাদে আরও কয়েকটা কোম্পানির সাথেই এই প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলবে। যাদের প্রেজেন্টেশন বা প্ল্যান সুন্দরভাবে তাদেরকেই এই প্রজেক্টটা তারা দিবে। স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার সবটুকু দিয়েই এই প্রজেক্টের জন্য কাজ করব ইনশাল্লাহ। আমাদের কাছে প্রজেক্টে আসবে। শুভকামনা রইল তোমার জন্য। তারপর ফোন রেখে দিল স্যার। আমিও কাজে মন দিলাম। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আজকে আমাদের গুলশান অফিসে প্রজেক্টের মিটিং হবে। যথাসময় সবকিছু নিয়ে সেখানে চলে গেলাম। মালতীকে ফ্ল্যাটে রেখে গিয়েছি। আজকে নিজের সেরাটা দিয়ে প্রেজেন্টেশন করব তাদের সামনে। দুপুর 2টায় মিটিং শেষ করে বের হয়েছি। মিটিংয়ে নিজের সর্বস্ব দেওয়ার চেষ্টা করেছি। জানি না বাকি কপালে কি লেখা আছে, তারা আমাদেরকে জানাবে বলেছে। তারপর সেখান থেকে ফ্ল্যাটে চলে এলাম। পরের দিন সকালবেলায় সেই কোম্পানি থেকে ফোন এসেছে অফিসে যে তারা প্রজেক্টটা আমাদেরকেই দিবে। ম্যানেজার সেটা আমাকে ফোন করে জানিয়ে দিল। খুশিতে সাথে সাথে মালতীকে জড়িয়ে ধরে উড়াধরা চুমু খেতে শুরু করলাম। একটা জিনিস লক্ষ্য করেছি, যখন থেকে মেয়েটা আমার জীবনে এসেছে তখন থেকে আমার লাইফে মিরাক্কেল ঘটে চলেছে। আমার লাইফে সাকসেস আসতে চলেছে। আমার জীবনের মোড় পাল্টাতে শুরু করেছে। মালতীকে জড়িয়ে ধরে কিস করছি, তখনই এমডি স্যার ফোন দিল। আকাশ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যে প্রজেক্টটা তুমি আমাদেরকে অফিসকে নিয়ে দিয়েছো, আমি তোমার অ্যাকাউন্টে 25 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। বাকিটা প্রজেক্ট শেষ হওয়ার পর তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। শুধু তাই না, তোমার জন্য আরো অনেক কিছুই অপেক্ষা করছে। স্যারের কথা শুনে সারা শরীর কাঁপা দিয়ে উঠল, গা থরথর করে কাঁপছে। স্যার আমার অ্যাকাউন্টে এখন 25 লক্ষ টাকা পাঠাবে, এটা যেন আমার বিশ্বাসই হচ্ছে না। কি হলো আকাশ, কথা বলছো না যে? স্যার আপনার কথা শুনে শক্ট হয়ে গেলাম। আরে এখনো তো শখ হওয়ার বাকি আছে। ধৈর্য ধরো তুমি খালি। তোমার জন্য আরো কি কি যে অপেক্ষা করছে তা দেখলে তুমি খুশিতে নাচতে শুরু করবে। স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব। আরে তার দরকার নেই, ধন্যবাদ আমার তোমাকে দেওয়া উচিত, কারণ তুমি আমার জীবনের সবচাইতে বড় প্রতিশোধটা নিতে সাহায্য করেছো। মানে? সেটা সময় হলে জানতে পারবে। আচ্ছা, এখন রাখলাম ফোন। জি স্যার। স্যার ফোন রেখে দিল, কিন্তু তিনার কথাগুলোর আগামাথা যেন কিছুই বুঝে আসছে না এখন আমার। ঠিক তখনই একটা মেসেজ আসলো আমার ফোনে যে আমার অ্যাকাউন্টে কেউ 25 লক্ষ টাকা জমা করেছে। এটা দেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারলাম না। মালতীকে কোলে উঠিয়ে নিয়ে নাচতে শুরু করলাম। আমার কাণ্ড দেখে মালতী সেই ব্যাপক হাসা আসছে। মালতী, হাসো আর যাই করো, তুমি আমার জন্য লাকি একটা পার্সন। তোমার মুখের এই হাসি কখনোই আমি মুছতে দিব না। দেখতে দেখতে 24 দিন কেটে গেল। 1 মাসের প্রজেক্ট এটা আপনাদের, কিন্তু প্রজেক্টের কন্ডিশন দেখে মনে হচ্ছে আগেই শেষ হয়ে যাবে। ঠিক তাই হলো। 27 দিন মাথায় শেষ হয়ে গেল প্রজেক্ট। এখান থেকে সবকিছু ঠিকঠাক গুছিয়ে নিয়ে আগের বাসায় চলে গেলাম মালতী সহ। কিন্তু অবাক করা বিষয় হলো, প্রজেক্ট শেষ হতে না হতেই স্যার আমার অ্যাকাউন্টে বাকি টাকা দিয়ে দিয়েছে। কিন্তু একটা জিনিস ভেবে পাচ্ছি না, আমি যে সামান্য একটা প্রজেক্টের জন্য স্যার আমায় এত টাকা কেন দিল। এসব ভাবছি বসে বসে। তখনই মালতী আমার সাথে এসে গায়ে গা লাগিয়ে বসে। মালতী হাবভাব দেখে বুঝে গেলাম সে আমার কাছে আসতে চাইছে, তাই তাকে টেনে এনে পায়ের ভাঁজের উপরে বসালাম। এই যে মালতী মহারানী, কি চাই বলেন আপনার? কিছু চাই না, আপনার এইটুকু সঙ্গতাতেই আমি বিশাল খুশি। আমার আর আলাদা করে কিছুই প্রয়োজন নেই। প্রয়োজন নেই বললে তো আর হয় না। চলো তোমায় নিয়ে শপিং এ যাব। যাও রেডি হয়ে এসো। এই না না, একদম বেহুদা খরচ করতে যাবেন না আমার জন্য। মালতীর কথা শুনে ওকে কোল থেকে নামিয়ে দিলাম। চোখ পাকিয়ে তাকিয়ে আছি মালতীর দিকে। সে আমার চোখ পাকানি দেখে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে চলে গেল। আমি জানি সে কোথায় গিয়েছে। কিছুক্ষণ পর সে শাড়ি পরে বেরিয়ে এলো। সে ওই শাড়িটাই পরেছে যেটা আমি তাকে সর্বপ্রথম কিনে দিয়েছিলাম। এই যে আপনি আমায় চোখ রাঙিয়ে রেডি হতে পাঠালেন, অথচ আপনি এইভাবে রেডি না হয়ে বসে আছেন। রেডি হবেন না আপনি? আরে আমার রেডি হতে কি 2 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। জাস্ট শার্টটা গায়ে ঝুলিয়ে নিলেই হবে। তো কোন শার্ট পরবেন? নেভি ব্লু। আচ্ছা দাঁড়ান, আমি নিয়ে আসছি। সে শার্ট নিয়ে এসে আমার হাতে দিল। আমি সেটা গায়ে দিয়ে দুজনে মিলে শপিং এর উদ্দেশ্যে বের হয়ে গেলাম। সেদিন অনেক ঘোরাঘুরি করেছি দুজনে। ইচ্ছা মতন কেনাকাটা করেছি মালতীর জন্য। তারপর একদম
অনেকটা রাত করে বাসায় ফিরেছি। রাতে বাসায় আসতে অফিসের ম্যানেজার টেক্সট করে জানিয়ে দিল যে কাল আমাকে স্যার দেখা করতে বলেছে অফিসে। পরের দিন সকালে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে সোজা স্যারের কক্ষে চলে গেলাম। কেমন লাগছে এখন আকাশ তোমার? খুশি তো তুমি? জি স্যার, অনেক খুশি, কিন্তু স্যার একটা কথা জানার ছিল। আকাশ, তুমি কি কথা বলবে সেটা আমি ভালো করেই জানি। তাহলে বলুন স্যার। আমি চাই তুমি তিধার থেকে প্রতিশোধ নাও। স্যারের মুখে ত্রিধার নাম শুনে কলিজাটা মোচড় দিয়ে উঠলো আমার। মনে হয় যেন এখনই কলিজাটা গলে মুখ দিয়ে বের হয়ে যাবে। এতটা কষ্ট হচ্ছে ত্রিধার নামটা শুনে স্যারের মুখে। কিন্তু হঠাৎ কেন স্যারের মুখে আমার সেই পুরনো অতীতের কথা, যে অতীত কিনা আমার ভিতরটাকে পুরোপুরি দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে বহুকাল আগেই চলে গিয়েছে। আজ সেই অতীতের কি রহস্য খুলতে চলেছে আমার সামনে, কে জানে। কিন্তু একটা কথা মাথায় ধরছে না যে স্যার ত্রিধার কথা জানে কি করে। স্যার, আপনি ত্রিধার সম্পর্কে জানেন কি করে? কারণ আমি তিধার আপন চাচা। কি? হ্যাঁ, আমি তিধার আপন চাচা। তিধা আমার আপন বড় ভাইয়ের মেয়ে। আমি চাই তুমি তিধার থেকে প্রতিশোধ নাও। আমার প্রতিশোধ তো তুমি নিয়ে দিয়েছো, এবার তোমার নিজের প্রতিশোধটা তুমি নাও। স্যারের কথা শুনে চমকে গেলাম। স্যার, আপনি আপনার ভাইয়ের মেয়ের উপরে প্রতিশোধ নিতে বলেছেন আমাকে, তার কারণটা বুঝলাম না। আর তার উপরে এটাও বুঝে আসছে না যে আমি আপনার প্রতিশোধ কিভাবে নিয়ে দিয়েছি। তাহলে শোনো, দেখো আমরা 3 ভাই বোন। বোনটা সবার ছোট, তার বহুকাল আগেই বিয়ে হয়ে গিয়েছে। বাকি ছিলাম আমরা 2 ভাই। আমার মা মারা যাওয়ার সময় সমস্ত সম্পত্তি তিধার বাবার নামে করে দিয়ে গেছে। এক চিলতে পরিমাণও আমার জন্য রাখিনি। এতে আমার বোনের আক্ষেপ না থাকলেও বড় ভাইয়ের প্রতি আমার বিশাল আক্ষেপ জন্মেছে। আমি হার হালতে এটার প্রতিশোধ নিতে চাচ্ছিলাম। আজ আমাকে সেই অবস্থানে দেখছো। সবটাই আমার নিজের মেহনত দ্বারা উপার্জন করা। কিন্তু তিধার বাবা এক রাতেই অঢেল সম্পত্তির মালিক হয়ে গিয়েছে, যা আমার উপার্জন করতে 10 বছরেরও বেশি সময় লেগে গিয়েছে। তাই আমার ভিতরে একটা জিনিস এই সময় কাজ করতো যে আমি আমার ভাইয়ের উপরে প্রতিশোধ নেব, কিন্তু কিভাবে নেব সেটাই ভেবে পাচ্ছিলাম না। কিন্তু কিছুদিন আগে শুনি তিধার বাবার বিজনেস লোকসানে একদম ডুবে যেতে ধরেছে, আর তাই তারা এই প্রজেক্টে কাজ করে লোকসানটা উঠিয়ে নিতে চাচ্ছিল। তখনই আমার মাথায় এলো এই প্রজেক্টটা হার হালতে আমি নিয়ে নেব, যাতে করে তারা একদম ডুবে যায়। আর সেটাই হলো। তুমি মেহনত করে আমাদের অফিসকে প্রজেক্টটা নিয়ে দিলে। দিদার বাবা অনেক চেষ্টা করেছে প্রজেক্টটা যাতে ওদের কোম্পানি পায়, কিন্তু প্রজেক্টটা আমরা নিয়ে নিয়েছি, আর এটা থেকে বেশ ভালো একটা প্রফিট এসেছে আমাদের। তাই তোমাকে খুশি হয়ে এতগুলো টাকা আমি দিয়েছি। তবে কথা সেটা নয়, কথা হচ্ছে তিদা তোমার সাথে যেরূপ আচরণ করেছে সবটাই আমি জানি। ম্যানেজার থেকে আমি সমস্ত কিছু শুনেছি, ডিটেলস। তুমি প্রতিদিন দেরি করে আসায় সে তোমাকে কিছু বলে না। সে অফিস টাইম ঠিকঠাক মতন টুকে রাখে। আর তোমার রোজ অফিসে দেরি করে আসা, রোজ রাতে একাকিত্ব কাটানোর জন্য ড্রিঙ্ক করা, সবকিছুই আমার কানে আসে। কিন্তু আমি একটা সুযোগ খুঁজছিলাম, তাই সুযোগ পেয়ে তোমাকে দিয়ে সেটা কাজে লাগিয়েছি। এতে করে আমার প্রতিশোধটা আমি নিয়ে নিয়েছি। কিন্তু আমি পার্সোনালি চাই তুমি তিদার থেকে এর প্রতিশোধ নাও, কারণ আমার জন্য তুমি অনেক কিছুই করেছো। সো তোমার বিষয় কিছুটা ভাবার অধিকার আমি রাখি। তোমার উপরে কিছুটা দায়িত্ব কর্তব্য আমারও আছে। তাই বলছি, এখনই সঠিক সময় তিদার থেকে প্রতিশোধ নেওয়ার। এখন তোমার কাছে সবই আছে, 50 লাখ টাকার মালিক তুমি। এছাড়া তোমার জন্য একটা বাড়িও কিনে রেখেছি আমি, যাতে করে তুমি অন্য কাউকে নিয়ে সেই বাড়িতে সুখের সংসার করতে পারো। দরকার হয় আমার ব্যবহার করা গাড়িটাও আমি তোমায় দিয়ে দেব। কিন্তু এবার তৈরি হয়ে যাও আকাশ তুমি। স্যার, আমার দ্বারা ওসব হবে না। কেন হবে না আকাশ? কি নেই এখন তোমার? টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে। স্যার, কিছু মানুষের উপরে কখনোই প্রতিশোধ নেওয়া যায় না। সেটা তাকে অনেক ভালোবাসতাম সেজন্য নয়, সেটা মনুষ্যত্বের কারণে, সেটা মনের তৃপ্তির কারণে। হ্যাঁ, আমি জানি আমি এখন যোগ্য সময় তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, তার উপর রিভেঞ্জ উঠানোর জন্য। আপনি আমায় সেই রকম যোগ্য করে তুলেছেন। কিন্তু স্যার, সবার থেকে প্রতিশোধ নিয়ে না মজা পাওয়া যায় না। কিছু কিছু প্রতিশোধ উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। কারণ হয়তো আমি তার থেকে প্রতিশোধ বা তার উপরে রিভেঞ্জ উঠাবো, কিন্তু আমার মনে কোথাও না কোথাও খুঁত থেকে যাবে। কারণ একটা সময় মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসতাম, তাই তার উপরে প্রতিশোধ আমি কখনোই নিতে পারবো না। সো তাই তার বিষয়টা উপরওয়ালার হাতে সঁপে দিয়েছি। তিনি আমার হয়ে তার থেকে প্রতিশোধটা নিয়ে দিবেন। আর তাছাড়া আমি তার উপরে প্রতিশোধ নিলে তারই মতন পাষাণ হয়ে যাব। কিন্তু খোদা যখন আমায় দেওয়া কষ্টের জন্য তার উপরে আযাব ঢেলে দিবে, তখন সেই দোষ কারোর ঘাড়ে উঠবে না। আর সে তখন তার কৃতকর্মের কথা ভেবে পাগলের মতন ছুটাছুটি করতে থাকবে, হাই হুতাশ করবে থাকবে আমার জন্য।
তখন সে বুঝতে পারবে আমার মূল্য। আর আমি সেই দিনটার অপেক্ষায় আছি। আমি তাকে ভালোবাসি বলে সে আমায় জুতো মেরেছে, কিন্তু সে যখন সমস্তটা বুঝতে পেরে আমার কাছে আসবে, তখন আমি তার শরীরের পর্যন্ত স্পর্শ করব না। আর সেখানে তাকে মরা তো দূরের কথা, যেদিন উপরওয়ালা খেলাটা তার সাথে খেলবে, সেদিন আমি দর্শক হিসেবে খেলাটা দেখব আর পৈশাচিক হাসি হাসব। আকাশ, তোমার মতো মানুষ আমি বাপের জন্মেও দেখিনি। যেই মানুষটা এতটা কষ্ট পাওয়ার পরেও সমস্ত কিছু উপরওয়ালার হাতে ছেড়ে দেয়, তার থেকে মহান মানুষ এই পৃথিবীতে হতে পারে না। আমি তো ঠিকই প্রতিশোধ নিয়েছি, কিন্তু এখন তোমার কথা শুনে খুবই আফসোস হচ্ছে যে খোদা কেন আমায় তোমার মতো বানালো না। সত্যিই তুমি একজন মানুষের মতন মানুষ আকাশ। আমি তোমার আচরণ আর ব্যবহার দেখে তোমার প্রতি মুগ্ধ। তুমি বিচারটা খোদার উপরে ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছো, কিন্তু বিশ্বাস করো, আমি খোদা যেদিন বিচার করবে, আমি বর্তমানে সেদিনটার কথা ভেবে এখনই তৃপ্তি পাচ্ছি। আকাশ, আজ থেকে আমার গুলশান অফিস বলো আর বনানীর অফিস বলো, সবটাতে আমার পরের অবস্থান তোমার। তুমি চাইলে আমার যে কয়টা অফিস আছে সেখান থেকে যে কোনো একটাতে ইচ্ছা মতন থাকতে পারো। আজ থেকে আমার সমস্ত কাজকর্মই তুমি সামলাবে। স্যার, আপনার কথা শুনে কি যে বলবো ভেবে পাচ্ছি না। আপনি আমায় এতটা সাপোর্ট করবেন তা কখনো কল্পনাও করিনি আমি। আরে কি বলছো, তুমি আসলেই সাপোর্টের যোগ্য, কারণ তুমি যে আমার মনের চক্ষু খুলে দিয়েছো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আরে হয়েছে, থাক। আচ্ছা, এখন আমাকে যেতে হবে। আর শোনো, আমার গাড়ির চাবি আমি রেখে গেলাম। আজ থেকে তুমি আমার গাড়ি দিয়ে চলাফেরা করবে, আর আমি আমার অন্য গাড়ি নিয়ে চলাফেরা করব। আর যাওয়ার সময় ম্যানেজারের থেকে তোমার জন্য যে বাড়িটা কিনেছি সেটার চাবিটা নিয়ে যেও। আচ্ছা স্যার। তারপর স্যার চলে গেলেন, কিন্তু আমি ঠাই সেখানে দাঁড়িয়ে আছি। আমার কাছে যেন সমস্তটাই একটা স্বপ্নের মতন মনে হচ্ছে। খুশিতে চোখ দিয়ে জল চলে এলো। কিছুক্ষণ পর স্যারের রুম থেকে বেরিয়ে গেলাম। পরে আরো কিছুটা সময় অফিসে ছিলাম। ম্যানেজার জামাল ভাইয়ের সাথে বসে বসে গল্প করেছি। তারপর তিনি আমাকে চাবি বুঝিয়ে দিলেন। পরে আমি অফিস থেকে সোজা বাসায় চলে এসেছি। বাসায় আসতেই নাকের মধ্যেই অনেক সুন্দর খাবারের স্মেল ভেসে আসলো। ঘরে প্রবেশ করতেই দেখি মালতী অনেক কয় আইটেমের খাবার রান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এত সুন্দর সুন্দর খাবার দেখে আর লোভ সামলাতে পারলাম না। হাত মুখ ধুয়ে সোজা খাবার টেবিলে এসে বসলাম। মালতী রান্নাঘরেই ছিল। সে আমার উপস্থিতি টের পেয়ে খাবারের রুমে আসে। পরে আমায় খাবার পরিবেশন করে দিতে থাকে। খাবার পরিবেশন করে আমার সামনে দিয়ে সে আমাকে বলে, আপনার সাথে না আমার একটা কথা ছিল। আমার মনে হয় কি, এখন আমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ আর কয়দিন এভাবে থাকবো আমি। আপনি আমার জন্য সামনের জীবনে এগিয়ে যেতে পারছেন না। আপনারও তো একটা ভবিষ্যৎ আছে, বিয়ে করবেন, সংসার করবেন, কিন্তু আমি এই বাসায় থাকায় সেসব থেকে আপনি পিছিয়ে। তাছাড়া আমার মতন মেয়ে এতদিন একটা লোকের বাসায় পড়ে থাকা মানায় না। তাই বলে কি আমি আজকে এই বাসা থেকে চলে যাব? মালতীর কথা শুনে মাথা পুরোপুরি বিগড়ে গেল। খাবারের প্লেটটা তুলে নিয়ে সজোরে এক ফিক্কা দিয়ে ফেলে দিলাম ফ্লোরের উপরে। তারপর খাবারের টেবিল ছেড়ে উঠে গিয়ে সোজা মালতীর চুলের মুঠি টেনে ধরলাম। এই মেয়ে, কি বললি তুই? তুই আমায় ছেড়ে চলে যাবি? তুই এই বাসা ছেড়ে চলে যাবি? তো কি করব বলুন? আর কতদিন আপনার ঘাড়ে বসে বসে খাবো? আর তাছাড়া আমার নিজের কাছেই নিজেকে ছোট মনে হয় যে আমার মতো একটা জঘন্য মানুষ আপনার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছি। মালতীর কথা শুনে আরো রাগ উঠে গেল। ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম মালতীর গালে। সে থাপ্পড় খেয়ে সোজা কান্না করে দিল। আজকের পর যেন আর কোনোদিন আমায় ছেড়ে যাওয়ার নাম তোর এই মুখে না ওঠে। তুই আমায় ছেড়ে কোথাও যেতে পারবি না। শুধু তাই নয়, এই বাসা ছেড়েও তুই কোথাও যেতে পারবি না। তুই সারা জীবন আমার চোখের সামনেই থাকবি। এক মুহূর্তের জন্যও আমার চোখের সামনে থেকে আড়াল হবি না তুই, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। রাগে সারা শরীর ফেটে যাচ্ছে আমার। কত বড় সাহস হলে সে আমাকে ছেড়ে যাওয়ার মতন দুঃসাহস করতে পারে? মালতীকে ছেড়ে দিয়ে সোজা রুমে এসে খাটে বসলাম। যা, আজকে আর খাবারই খাবো না। খা তুই তো রান্না করা খাবার। এই খাবার আর আমার মুখে উঠবে না। রুমে এসে রাগে বালিশের কভার টেনে ছিঁড়ে ফেলেছি। তারপর বালিশ ছাড়াই খালি বিছানায় শুয়ে আছি। এভাবে কিছুটা সময় কেটে গেল। কিছুক্ষণ পর মেয়েটা খাবারের প্লেটটা হাতে নিয়ে আমার রুমে আসে। এই যে, প্লিজ খেয়ে নিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আজকের ওর সত্যি আর কোনো দিন আপনাকে ছেড়ে যাওয়ার কথা মুখে আনবো না। প্লিজ আপনি খেয়ে নিন। মেয়েটা খাবারের প্লেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার কোনো রেসপন্স নেই। ভিতরে ভিতরে ঠিক করে নিয়েছি যে আজ তো রান্নাই খাবো না, কিন্তু মেয়েটা বকেই চলেছে। এই যে, প্লিজ খেয়ে নিন না। আমি তো বললাম
এই যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি কখনো আর ওই কথা বলবো না। দূর, কে শুনে কার কথা। আমি আমার মতন শুয়ে আছি, কিন্তু হঠাৎ এই মেয়েটা খাবার পাশে রেখে দিয়ে এসে আমায় জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে শুরু করে। এই যে প্লিজ শোনেন না, আমি বললাম তো যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনো ওই কথা মুখে আনবো না। মেয়েটার কান্না শুনে আমার সমস্ত রাগ নিমিষেই পানি হয়ে গেল, কিন্তু আমি সেভাবেই রোবটের মতন শুয়ে আছি। দেখি মেয়েটা আজকে আমাকে খাওয়ানোর জন্য কি কি করতে পারে। এই যে আপনি কি শুনছেন না আমার কথা? আমি ডাকছি তো আপনাকে, প্লিজ শোনেন না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি ওই কথা বলে। সত্যি আর কোনোদিন আপনাকে ছেড়ে যাওয়ার নামও মুখে আনবো না। মেয়েটার কথা শুনে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। পেট ফেটে হাসি আসছে মালতীর কথা শুনে, কিন্তু উপর থেকে বরাবরের মতোই রোবট হয়ে আছি। কিন্তু সে আমায় কোনো মতে মানাতে না পেরে শব্দ করে কান্না করে দেয়, আর কান্না করতে করতে আমার বুকের উপরে উঠে বসে। সে শব্দ করে কান্না করছে আর আমাকে মানানোর ট্রাই করছে। কিছুক্ষণ গাল টানছে, কিছুক্ষণ নাক ধরে ছোট বাচ্চার মতন পো পো করছে, কিন্তু আমি কোনো মতেই তাকে ধরা দিচ্ছি না। তার এই চেষ্টাও ফেল হওয়াতে সে এবার আমার ঠোঁটের উপরে অত্যাচার শুরু করে। তার এমন আচরণে এবার নিজেকে সামলানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার চেয়েও দুঃখের বিষয়, তার নাকের পানি আর চোখের পানি দিয়ে আমার সারা মুখ ভরে ফেলেছে। শেষমেশ আর না পেয়ে তাকে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর কখনো ছেড়ে যাওয়ার নাম মুখে আনবে? না না না, আর কোনোদিনও না। আমার জন্মের শিক্ষা হয়ে গেছে একবার মুখ থেকে এই কথা বের করে। আমার জীবন দশা এই কথার কোনোদিনও মুখ থেকে বের হবে না। আর কখনো যেন এইরকম পচা কথা মুখ দিয়ে বের না হয়। না, আর হবে না। আচ্ছা ঠিক আছে, এবার চলো খেতে যাব। আমি তো আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আচ্ছা সমস্যা নেই, যেই খাবারগুলো নিয়ে ডাইনিং টেবিলে চলো। আজকে তুমি আমায় নিজের হাতে খাইয়ে দিবে, তারপর আমিও তোমাকে নিজের হাতে খাইয়ে দিব। আচ্ছা। এভাবেই খুনসুটির মাঝে 7টা মাস কেটে গেল। মালতীকে নিয়ে স্যারের দেওয়া নতুন বাসায় উঠে পড়েছি। অন্যদিকে অফিসের সমস্ত কিছু এখন আমি দেখাশোনা করছি। যেদিন থেকে স্যার অফিসের দায়িত্ব আমার কাঁধে দিয়েছে, সেদিন থেকে অফিসটাকে মানুষ বানিয়ে ফেলেছি। আমাদের সব কয়টা অফিস এই অনেকটা সফলতা অর্জন করে ফেলেছে। স্যার আমার আচরণে বিশাল খুশি। তিনি আমায় প্রকাশ্যে অনুমতি দিয়ে দিয়েছে যে আমার যত রকমের প্রয়োজন আছে সবটাই যেন অফিসের টাকায় পূরণ করি। তিনি আমাকে নিজের সবচাইতে কাছের মানুষ বলে মনে করে এখন। আর এদিকে মালতীর সাথেও আমার দিনকাল বেশ ভালো কাটছে। আমরা স্বামী স্ত্রীর মতনই চলাফেরা করি। বাহিরের কেউ আমাদেরকে দেখে বুঝতে পারবে না যে আমরা স্বামী স্ত্রী নই। এর মাঝে বাণিজ্য মেলা শুরু হয়। মালতীকে নিয়ে একদিন বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছি। হঠাৎ করে কেউ একজন এসে মালতীর সামনে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে। আমি তাড়াতাড়ি তাকে ছাড়িয়ে নিয়ে পিছনে ঘুরতেই দেখি ত্রিধা অশ্রু ভরা চোখে তাকিয়ে আছে। ত্রিধাকে দেখে আমার চোখ জোড়া কপালে উঠে গেল। আকাশ, তুমি এখানে? আর আমি তোমায় কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি জানো? তোমায় খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছি আমি। তোমার সেই পুরনো বাড়িটাতেও গিয়েছিলাম তোমার খোঁজ করতে, আর শেষমেশ কিনা তোমার এই বাণিজ্য মেলায় খুঁজে পেলাম। এই যে, কে আপনি? আর কিসের জন্য আমার তালাশ করছেন? আকাশ, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি ত্রিধা। না, আমি আপনাকে চিনি না, আর চিনতে চাইও না। আর না, ত্রিধা নামক কারোর সাথে আমার কোনোদিন পরিচয় ছিল। আপনি হয়তো ভুল জায়গায় এসেছেন। না না না, আমি ভুল জায়গায় আসিনি। আমি তোমায় ভালোভাবে চিনি, তুমিই আকাশ, আর তুমিও আমাকে ভালোভাবে চেনো। এই যে একবার বলাই কথাটা কি কানে গেল না? আমি তো বললাম আমি আপনাকে চিনি না। এই আকাশ, তুমি এমন করে কথা বলছো কেন আমার সাথে? আরে ধুর, এই মালতী, চলো তো। কোথা থেকে কোন পাগল এসে আমাদের পাল্লায় পড়েছে কে জানে। চলো আমরা অন্য কোথাও যাব। মালতীকে নিয়ে সেখান থেকে চলে এলাম, কিন্তু আমার ভিতরে ভিতরে ঠিকই জ্বালাপোড়া করছে। যেই মানুষটাকে একটা সময় নিজের চাইতে বেশি ভালোবাসতাম, তাকে আজকে না চেনার ভান করে চলে এসেছি। সে আমাকে পিছন থেকে বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু কে শুনে কার কথা। বর্তমানে মালতী আমার সাথে রয়েছে, তাকে কোনোভাবেই আমি হেট করতে চাই না, আর না চাই দুজনের এই সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করতে। তাই সেখান থেকে চলে এসেছি। সেখান থেকে সরে গিয়ে বাণিজ্য মেলার অন্য জায়গায় ঘোরাফেরা করছি, কিন্তু তখনই লক্ষ্য করলাম মালতী কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। মালতীর এমন নীরবতা দেখে আমার ভিতরেও কেমন যেন এক ধরনের অস্থিরতা কাজ করছে। আমি জানি মালতী হুট করে এইভাবে চুপসে যাওয়ার কারণ,
তখনই সে বলে ওঠে, আচ্ছা শোনেন না, আমার না এখানে একদম ভালো লাগছে না, চলেন না আমরা বাড়ি চলে যাই। আচ্ছা চলো। মালতীকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ওয়াশরুমে ঢুকে পড়েছি ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মালতী বিছানায় বালিশের সাথে মুখ গুজে দিয়ে শুয়ে আছে। মালতীর এমন হাবভাব দেখে আমার আর বুঝতে বাকি নেই কি হয়েছে। সাথে সাথে বিছানায় চলে গেলাম। বিছানায় গিয়ে মালতীর পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরেছি। তখনই ফোফানির শব্দ কানে ভেসে আসলো। তাড়াতাড়ি মালতীকে ডাক দিলাম, এই মালতী, কি হয়েছে তোমার? কিন্তু তার কোনো সাড়া শব্দ নাই। এবার তাকে ডাক না দিয়ে সোজা হ্যাঁচকা টান দিয়ে বালিশটা তার মাথার নিচ থেকে সরিয়ে ফেললাম। তখনই সে আমার দিকে ঘুরে তাকালো। মালতীর তাকানো দেখে নিজের ভিতরে বীভৎসভাবে মোচড় দিয়ে উঠল, কারণ তার চোখ মুখ পুরো লাল হয়ে আছে আর তার চোখ দিয়ে টলমল করে পানি ঝরছে। এই মালতী, কি হয়েছে তোমার? ওই মেয়েটা কি যে আপনাকে আমার সামনে অমনভাবে জড়িয়ে ধরেছিল? মালতীর কথা শুনে আমার মুখ পুরোপুরি বন্ধ হয়ে গেল। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কি হলো, কথা বলছেন না যে? ওই মেয়েটাই কি সেই মেয়ে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল? হুম, ওই মেয়েটাই সেই মেয়ে যে কিনা আমাকে ছেড়ে চলে গিয়েছে বহুকাল আগে। তাহলে তখন আপনি তাকে স্বীকার করলেন না কেন? অচেনা মানুষের মতো ভান করলেন কেন? কারণ তাকে দিয়ে আমার আর কোনো কাজ নেই। কাজ নেই মানে কি? যে আপনার জীবনের একটা অংশ, যার জন্য কিনা আমি কুরে করে মরছেন, ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন, তার জন্যই তো আমার মতন বাজে মেয়ে আপনার জীবনে আসার সুযোগ পেয়েছে। মালতীর কথা শুনে শরীরের সমস্ত রক্ত মাথায় উঠে গেল। তাও নিজেকে দমিয়ে রেখে শান্ত গলায় মালতীকে বললাম, মালতী, সেই মেয়ের নাম আর কোনোদিন আমার সামনে উল্লেখ করবে না। সেই মেয়ে আমার জীবন থেকে বহুকাল আগেই হারিয়ে গেছে। তার সমস্ত অস্তিত্ব আমি আমার মন থেকে মুছে ফেলে দিয়েছি। আমি এখন শুধু তোমাকে নিয়ে ভাবতে চাই। আপনার মাথা কি খারাপ হয়ে গেছে বলেন তো? আমার মতন একটা মেয়ের জন্য আপনি আপনার ভালোবাসাকে চিনতে অস্বীকার করলেন। এটা কিন্তু মোটেও ভালো কথা নয়, কারণ আমার মতন জঘন্য মেয়ে আপনার লাইফে কখনো চিরস্থায়ী থাকার পারমিশন পাবে না, আর সমাজ তো তা মেনে নেবে না। আজ না হয় জানে না বলে সমাজ আপনার দিকে আঙুল তুলছে না, কিন্তু যখন জানবে তখন ঠিকই আপনার দিকে আঙুল তুলবে, আপনাকে বাজে কথা শোনাবে। আর আপনাকে মানুষ আমার জন্য কথা শোনাবে, যেসব আমি চাই না। আমার মনে হয় সেই মেয়েকে আপনার জীবনে আনা উচিত, কারণ আপনার সাথে থেকে আপনার ভেতরে কি পরিমাণ কষ্ট জমে আছে সেসব অনেকটাই কিন্তু আমার জানা হয়ে গিয়েছে।